हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो हमारे जो सीरीजटा शुरू করেছিলাম অলরেডি পিএসসি ক্লাসিক এক্সামিনেশন 2023 প্রত্যেকটা সেশনের যে ভিডিওটা পার্ট 1 পার্ট 2 করে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে তার লাস্ট ভিডিও, ঠিক আছে, অর্থাৎ সেশন 4 এর পার্ট 2। তো আজকে এই সলিউশনটা কমপ্লিট করার পর আমরা নতুন একটা কিছু ভেবেছি যে তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে সুপার 50 এই টোটাল যে কোর্সটা, এই কোর্সটার মধ্যে অলরেডি 25 চ্যাপ্টার কিন্তু ইনক্লুডেড, অর্থাৎ 25টা চ্যাপ্টারের কোশ্চেন প্লাস সলিউশন পিডিএফ আকারে টেলিগ্রাম গ্রুপে থাকবে এবং এর যে সলিউশনটা আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু দেওয়া থাকবে। তো এর জন্য আমি টোটাল ওয়ান টাইম পেমেন্ট 301 টাকা যে পেমেন্ট এই ফিজটা ধার্য করেছি, টোটাল ওয়ান টাইম পেমেন্ট 301 টাকা। ওকে, তো চলা যাক, শুরু করা যাক আজকে আমাদের এই পার্ট 2। তারপর আমি আবার ডিটেলসে পরে আবার বলে দিচ্ছি। ওকে, পার্ট 1 এ টোটাল করেছিলাম কি 1 থেকে 15, আজকে হচ্ছে 62/16, কোশ্চেন নাম্বার 16। ওকে, সেশন 4 সিরিজ নাম্বার এ। তো এখানে বলেছে চুজ দ্য গ্রেটেস্ট নাম্বার অ্যামাং দ্য ফলোইং, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্বাচন করো। দ্যাট মিনস চারটে টার্ম দেওয়া আছে, আমি টার্মগুলো আমি লিখে দিই। 5 + 5 তার হোল স্কোয়ার, থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার হোল স্কোয়ার, ফার্স্ট এটা একটা। সেকেন্ড হচ্ছে 5 × 5 × 5 এর হোল স্কোয়ার, সেকেন্ড টার্ম। থার্ড টার্ম হচ্ছে 5 + 5 + 5 তার হোল কিউব, থার্ড। আর ফোর্থ হচ্ছে 5 ⁵ + 5 + 5 ⁵ + 5 + 5 ⁵ 5 + 5 ⁵ 5। চারটে টার্ম আছে, এর কোনো স্কোয়ার নেই, কিছু নেই, ঠিক আছে। তো এই গেছে মোটামুটি চারটে টার্ম আছে। এই চারটে টার্মের মধ্যে বলেছে কোনটা বড়, গ্রেটেস্ট কোনটা। তো আমরা এক্স্যাক্টলি এর ভ্যালুগুলো একটু বের করার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল দেখো 5 + 5 তার হোল স্কোয়ার। একটা জিনিস বলে দিই সূচকের, ধরো x স্কোয়ার, তার বাইরে যদি একটা স্কোয়ার থাকে, মানে কোন একটা বেসের কোন একটা নাম্বারে যদি পরপর দুটো পাওয়ার থাকে না, তো পাওয়ার দুটো কি হয়, মাল্টিপ্লাই হয়ে যায়, মানে x⁴ হয়ে যায়। 2 2 যা কত 4। ওকে, তার মানে এখানে পাওয়ারটা দেখো, দুটো পাওয়ার পর আছে 2 2, তাহলে 2 দিয়ে কত হবে 4 হবে। আর 5 + 5 মানে কত 10, তাহলে অ্যাকচুয়ালি পাওয়ারটা 10⁴। 10⁴ মানে একের পরে চারটে জিরো। ওকে, 10,000। এই গেল প্রথম টার্মটার ভ্যালু। নেক্সট সেকেন্ড টার্মটা কি বলেছে, তিনটে নাম্বার 5 × 5 × 5 তার হোল স্কোয়ার। 5 × 5 × 5 মানে কত হয়, 5 5 = 25, 25 × 5 হচ্ছে 125 তার হোল স্কোয়ার। এটা কি করে বের করতে হয়, স্কোয়ারিং নাম্বার। আগে আমি একবার বলেছিলাম তোমাদেরকে যে স্কোয়ার রুট কিভাবে শর্টকাটে বের করতে হয়, এখানে স্কোয়ার প্রপার কি করে বের করতে হয় সেটা বলে দিচ্ছি। দেখো কি আছে 125, তাই তো। তো এই যে লাস্টে যে 5 আছে না, এই 5 মানে হচ্ছে যখনই দেখবে কোনো নাম্বার শেষে যদি 5 থাকে, সেই 5 এর জন্য তুমি কি করবে, 5 × 5 25 লিখে দিবে, হয়ে গেল। নেক্সট বাকি পড়ে থাকলো কি 12। তাহলে 12 যে পড়ে আছে, 12 × এর নেক্সট নাম্বার কোনটা, পরের নাম্বার 13। এইটা 13 কে 12 দিয়ে মাল্টিপ্লাই করবে, কত হয়, 13 কে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে 156। হ্যাঁ 156, তার মানে এখানে লিখে দিবে 156। এই হয়ে গেল আমার 125 তার হোল স্কোয়ার ভ্যালু। তাহলে 125 তার হোল স্কোয়ারের ভ্যালু কত হলো 15625, 15,625। ওকে, নেক্সট এবার আছে কি 5 + 5 + 5 তার হোল কিউব। 5 + 5 10 + 5 15, 15 তার হোল কিউব, 15 তার হোল কিউব। এর ভ্যালু কত, আর নেক্সট এর ভ্যালুটা কত, এর ভ্যালু মাল্টিপ্লাই করব, 15 × 15 কত হয় 22, এইটা × 15। পাঁচ 5 = 25, 5 হাতে 2, 5 × 10 = 12, 2 হাতে 1, 5 × 10 = 11 × 2 2 5, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 5 7 3 3 3 7 5।
3375। ওকে, আর নেক্সট লাস্ট থাকছে কি এই নাম্বারটা। অ্যাকচুয়ালি এই নাম্বারটাকে একটু ক্যালকুলেশন করব কিভাবে একটু দেখো। আমরা x টু দি পাওয়ার 5 কে লিখতে পারি x কিউব ইনটু x স্কয়ার। এই 5 টাকে করে দিলাম 3 প্লাস 2। তার মানে কোন একটা নাম্বারের বেসে যদি দুটো পাওয়ার যদি যোগ আকারে থাকে তাকে আমরা ডিভাইড করে গুণ আকারে লিখতে পারি। এই 3 ইনটু এই যে গুণ ইনটু x স্কয়ার, এটা গুণ আকারে লেখা যায়। রিভার্সটা যেহেতু করা যায়, গুণ আকারে থাকলে যোগ করা যায়, তার মানে যোগ থাকলে গুণও করা যায়। তো আমি সেই কারণে এই যে 5 টু দি পাওয়ার 5 কে আছে না, কতগুলো আছে 1 2 3 4টে আছে, তার মানে আমি লিখতে পারি 4 ইনটু 5 টু দি পাওয়ার 5, এটা লিখতে পারি। 4টা থাক, 5 টু দি পাওয়ার 5 কে করলাম 5 কিউব ইনটু 5 স্কয়ার। ওকে, তো 5 কিউব তো এক্ষুনি আমরা দেখলাম 5 কিউবের ভ্যালু কত, 5 5 25, 5 125, এটা হচ্ছে আমাদের 5 কিউবের ভ্যালু। আর 5 স্কয়ার মানে 25, 25 ইনটু 4 মানে 100, তার মানে ভ্যালু কত হচ্ছে 12500, 12500। প্রত্যেকটার ভ্যালু কিন্তু আমি বের করে দিয়েছি। দেখো এটা 12000, এটা 3000, এটা 15000, তার মানে বড় কে, বড় এই যে টার্মটা আছে 5 ইনটু 5 ইনটু 5 তার হোল স্কয়ার, এই টার্মটা হচ্ছে সবথেকে বড়। বোঝা গেল? নেক্সট, কি বলেছে, এ ও বি কল দুটি দিয়ে, মানে নল বা কল যাই বলো, দিয়ে একটি ট্যাঙ্ককে ভর্তি করতে যথাক্রম 5 ঘন্টা 20 ঘন্টা সময় লাগে। তার মানে এ ট্যাঙ্কটা দিয়ে ভর্তি করতে সময় লাগে 5 ঘন্টা, বি ট্যাঙ্ক দিয়ে ভর্তি করতে সময় লাগে 20 ঘন্টা। ওকে, এটি যে কোনো একটা ট্যাঙ্ককে ভর্তি করতে, ট্যাঙ্কটিকে ছিদ্র থাকার ফলে দুটি কল একসাথে খোলা অবস্থায় ট্যাঙ্কটি ভর্তি করতে 30 মিনিট বেশি সময় লাগে। কি বলতে চাইছে, ট্যাঙ্কটিকে একটা ছিদ্র থাকার ফলে দুটি কল একসাথে খোলা অবস্থায় ট্যাঙ্কটি ভর্তি করতে যে সময় লাগে এই ছিদ্র দিয়ে বেরোতে, মানে ট্যাঙ্কটিকে খালি করতে ওর থেকে 30 মিনিট বেশি সময় লাগে। এই হচ্ছে মোটা কথা। তাহলে যদি ট্যাঙ্কটি ভর্তি থাকে তবে কেবলমাত্র ছিদ্র থাকার জন্য ট্যাঙ্কটি খালি করতে হবে, মানে ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগবে বা কত সময় পরে ট্যাঙ্কটি খালি হবে, এটাই চেয়েছে। ধরো ট্যাঙ্কটা ভর্তি আছে, তাহলে শুধুমাত্র ওই ছিদ্র দিয়ে জলটা বেরোতে, মানে ট্যাঙ্কটিকে খালি করতে কত সময় লাগবে। তাহলে দুটো পাইপ, এ পাইপ সময় লাগছে 5 ঘন্টা, বি পাইপের সময় লাগছে 20 ঘন্টা। তাহলে টোটাল ট্যাঙ্কটির ক্যাপাসিটি কত, মানে ট্যাঙ্কটা কত লিটার জল ধরতে পারে কি করে বের করবো, দুটো লসাগু, তাহলে 5 আর 20 লসাগু কত হয়, 20 হয়। তাহলে এদের এফিসিয়েন্সি কত না, এ পাইপের এফিসিয়েন্সি হচ্ছে 4, ডিভাইড করবো, আর বি পাইপের 1, মানে এ পাইপ এটা এফিসিয়েন্সি বা এটাকে বলা হয় কর্মক্ষমতা। মানে এ পাইপ প্রতি ঘন্টায় 4 লিটার জল ভর্তি করে ধরে নিলাম, তাহলে বি পাইপ সেখানে প্রতি ঘন্টায় 1 লিটার জল ভর্তি করে, তার মানে দুজনে মিলে মোট 1 ঘন্টায় কত ভর্তি করে, 5 লিটার, তাই তো। তাহলে 5 লিটার যদি ভর্তি করে, তাহলে দুজনে মিলে দুটো পাইপের, এ ও বি পাইপ, এই দুটো পাইপের সময় কত লাগছে বলতো ট্যাঙ্কটিকে ভর্তি করতে, না টোটাল ক্যাপাসিটি বাই টোটাল এফিসিয়েন্সি, তার মানে 4 ঘন্টা। তার মানে দুটো পাইপ একসাথে ট্যাঙ্কটিকে 4 ঘন্টায় ভর্তি করে। ক্লিয়ার? তাহলে 4 ঘন্টায় যদি ভর্তি করে, আমাকে আবার কি বলেছে, এই দুটো পাইপ প্লাস সি পাইপ, মানে সি বলতে আমি ওই ছিদ্রটাকে সি পাইপ ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে সি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করতে, কি বলেছে, ট্যাঙ্কটি ছিদ্র থাকার ফলে দুটি কল একসাথে খোলা অবস্থায় ট্যাঙ্কটিকে ভর্তি করতে 30 মিনিট সময় বেশি লাগে। তার মানে 30 মিনিট সময় বেশি লাগে মানে কি, এই যে 4 ঘন্টা ছিল, এই 4 ঘন্টা প্লাস 30 মিনিট, 30 মিনিট মানে হচ্ছে 4 ঘন্টা প্লাস হাফ আওয়ার, মিনিটটাকে আওয়ারে নিয়ে গেলাম, তার মানে 9/2 আওয়ার। তার মানে এই তিনটে, মানে জল দুটো পাইপ দিয়ে ভর্তি হচ্ছে প্লাস একটা পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই অবস্থায় ট্যাঙ্কটি ভর্তি করতে সময় কত লাগছে, 9-2 ঘন্টা। ক্লিয়ার? এতদূর বোঝা গেল? এবার একটু মুছে দিচ্ছি কারণ আমাকে ওই ক্যালকুলেশন পার্টটা লাগবে। ওকে, এই গেল মোটা কথা। তার মানে আমি এখানে যদি একটু মুছে দিচ্ছি আগেরটা, তাহলে আমাদের দুটো পাইপ ভর্তি করতে সময় লাগে 4 ঘন্টা, আর দুটো পাইপ প্লাস ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই অবস্থায় ট্যাঙ্কটিকে ভর্তি করতে সময় লাগে কত,
9/2 ঘন্টা। ব্যাস, এই হচ্ছে মোটা কথা, 9/2 ঘন্টা। তাহলে আমাকে বলছে শুধুমাত্র যদি ছিদ্র থাকার জন্য কত সময় পর ট্যাঙ্কটি খালি হবে, মানে সি এর ভ্যালুটা বের করতে বলেছে। তো এখানে দেখো a প্লাস বি এর ভ্যালু 4, এ বি সি ভ্যালু যদি 3 হয়, ডাইরেক্ট সি এর ভ্যালু বের করার একটা ফর্মুলা আছে, কি না দুটোর গুণ 4 × 9/2 বাই a প্লাস বি মাইনাস a প্লাস বি প্লাস সি, এর যে ভ্যালুটা এই নিচের ভ্যালুটা মাইনাস হবে, যেটা তিনটের ভ্যালুটা। তো এটাকে করলে হবে কাটাকাটি করলে হবে উপরে 18 আর মাইনাস নিচে হবে হাফ, তার মানে -36। মাইনাসটা কেন? মাইনাসটা হচ্ছে যেহেতু ট্যাঙ্কটা খালি করছে, খালিটা বোঝানোর জন্য এটা মাইনাস আসবে, ঠিক আছে? তাহলে এই মাইনাসটা বাদ দিয়ে বাকি যে সময় এটা পড়ে আছে, হ্যাঁ বাকি যে ভ্যালুটা পড়ে আছে সেটাই এত ঘন্টা সময় লাগবে এই ট্যাঙ্কটিকে সি পাইপ দিয়ে অর্থাৎ ছিদ্র দিয়ে খালি করতে। বোঝা গেল? তাহলে দুটোর গুণ, দুটো ভ্যালু গুণ বাই a প্লাস বি মাইনাস a প্লাস বি প্লাস সি, ওখান থেকে মাইনাস করবো, এই হচ্ছে ফর্মুলাটা। ওকে, এইটা একটা ভাবে বের করা যায় যে টোটাল 36 ঘন্টা সময় লাগবে সি এর ভ্যালুটা দিয়ে বের করতে, এটা দিয়েও বের করতে পারি। আবার আরেকটা ফর্মুলা আছে, কি দেখো a প্লাস বি ভর্তি করতে এত ঘন্টা সময় লাগছে আর তিনটের এত ঘন্টা লাগছে, তাহলে এলসিএম কত হয়? এদের এলসিএম 36 হয়, মানে ট্যাঙ্কটির ক্যাপাসিটি এখন হয়ে যাচ্ছে কত? 36 লিটার আমি ধরে নিলাম। তাহলে 36 লিটার যদি ক্যাপাসিটি হয়, তাহলে এই দুটো পাইপের এফিসিয়েন্সি কত বলতো? 9 ইউনিট, মানে 1 ঘন্টায় 9 ইউনিট ওরা ভর্তি করে দিচ্ছে। আর a প্লাস বি প্লাস সি এর ক্যাপাসিটি কত হচ্ছে? এর ক্যাপাসিটি হবে 8 হবে। দেখো 36 ভাজিত 9/2 ডিভাইড করো 9/2 দিয়ে, ওটা উল্টে যাবে 2/9, 9 4 যা 36, 4 × 2 8। তার মানে দেখো এই যে সি পাইপটা বের করার জন্য কত কমে যাচ্ছে? 1 ইউনিট কমে যাচ্ছে প্রত্যেক ঘন্টায়। তাহলে 1 ইউনিট যদি প্রতি ঘন্টায় সি বের করে দেয়, তার মানে 36 ইউনিট জলকে বের করতে সি পাইপের কত সময় লাগবে? 36 ঘন্টা। টোটাল তো 36 ইউনিট জল আছে ট্যাঙ্কের মধ্যে, তাহলে সি যদি প্রতি ঘন্টায় 1 যদি বের করে দেয়, দেখো 9 ছিল, সি এর জন্য এখানে 1 কমে যাচ্ছে, তার মানে কি সি প্রতি ঘন্টায় 1 লিটার জল বা 1 ইউনিট জল বের করে দিচ্ছে। তাহলে সি যদি 1 ইউনিট জল বের করে দেয়, তাহলে টোটাল ক্যাপাসিটি কত আমার? 36। তাই 36 ইউনিট জলকে সি বের করতে কত সময় লাগবে? 36 ঘন্টা। ক্লিয়ার? চলো নেক্সট, 71/18। কি বলেছে? যদি দুটি অঙ্কের সংখ্যা x ও y 71/18, যদি দুটি দু অঙ্কের সংখ্যা x এবং y এর লসাগু দেওয়া আছে, দুটো দু অঙ্কের সংখ্যা বলে দিয়েছে, একটা সংখ্যা বলেছে x, একটা বলেছে y। ওকে, তাহলে এদের লসাগু বলে দিয়েছে। এলসিএমটা কত বলেছে? লসাগুটা বলে দিয়েছে 36 এবং গসাগু জিসিডি বা এইচসিএফ যে যেটা খুশি বলতে পারো, ঠিক আছে, এটা কত বলে দিয়েছে? 6। তাহলে x আর y এর অনুপাত কত? ওকে, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি কি করি বলতো? বেসিক্যালি যেটা গসাগু দেওয়া থাকে না, সেখান থেকে সংখ্যা দুটোকে অ্যাজিউম করে নিই বা অ্যাসাইন করে নিই, যাকে বলতে পারো। তাহলে 6 যেহেতু গসাগু বলে দিয়েছে, তাহলে আমি বলতে পারি একটা সংখ্যা 6a আর একটা সংখ্যা 6b। ওকে, এখানে অবশ্যই মনে রাখতে হবে যেখানে a আর b হচ্ছে দুটো কি কোপ্রাইম নাম্বার। কি বললাম? কোপ্রাইম নাম্বার, এটা একটু মাথায় রাখতে হবে। মানে a আর b এর গসাগু যেন এক হয়, কারণ a আর b এর যদি নিজস্ব কোনো গসাগু থাকে, তাহলে এই গসাগু যে সংখ্যা দুটো ধরলাম তাদের গসাগু আর 6 হবে না, তখন পাল্টে যাবে। এই জন্য অবশ্যই a ও b দুটোকে কোপ্রাইম নাম্বার হতে হবে। ওকে, তাহলে এখন সংখ্যা দুটো আমি পেয়ে গেলাম 6 আর 6b। তাহলে এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে 6ab। এই 6ab এর ভ্যালু কত দেওয়া আছে? 36 বলে দিয়েছে। তাহলে ab এর ভ্যালু কত? 6 দিয়ে ভাগ করলাম। এবি টা কি? এবি টা আমি ধরেছিলাম সংখ্যা দুটো হচ্ছে কোপ্রাইম নাম্বার, তাই তো এবি টা কোপ্রাইম। তাহলে দুটো কোপ্রাইম নাম্বার কি কি হতে পারে? দুটো কোপ্রাইম নাম্বারের গুণফল 6 কি কি হতে পারে? একটা হতে পারে 1 আর 6, 1 6 দুটো কোপ্রাইম, তাদের গুণফল 6। আর একটা হতে পারে 2 3, 2 আর 3 দুটো কোপ্রাইম নাম্বার এবং তাদের গুণফল 6। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে রেশিও সংখ্যাগুলো। অ্যাকচুয়ালি বের করা দরকার নেই, আবার 6 দিয়ে গুণ করবে, যেটাই গুণ করে পাবে তাকে তো কাটলে তো রেশিও এটাই বেরাবে। তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত হবে? দেখো 1:6 এটাও হতে পারে, 2:3 এটাও হতে পারে। অপশন এটা দেওয়া আছে, তাহলে অ্যান্সার এটাই হবে। ওকে, যদি অপশন আগেরটা থাকতো তাহলে অ্যান্সার আগেরটা হতো। এটাই হচ্ছে সংখ্যা দুটোর অনুপাত, আর এটাই হচ্ছে দুটো কোপ্রাইম নাম্বার গুণফল।
নেক্সট ওকে 74/19 খুবই সোজা অঙ্ক একটা দেওয়া আছে দেখো কি বলেছে হোয়াট ইজ দ্য কনভার্টেড স্পিড অফ 2 and 2/9 মিটার পার সেকেন্ড ইন কিলোমিটার পার আওয়ার তার মানে 2.2 এইটা মিটার পার সেকেন্ডে আছে একে আমাকে কনভার্ট করতে হবে কিলোমিটার পার আওয়ারে এই হচ্ছে আমাদের অঙ্ক তাহলে খুবই সোজা অঙ্ক আমরা জানি যে মিটার পার সেকেন্ড আর কিলোমিটার পার আওয়ার এই তো দুটো জিনিস তাহলে মিটার পার সেকেন্ড ছোট ছোট থেকে বড় সংখ্যায় যখন যাব বলেছিলাম উপরে বড় থাকবে 18/5 আর বড় থেকে ছোটতে যখন আসবো তাহলে নিচে ছোট চলে আসবে 5/18 ব্যাস এই জিনিসটা একটু মাথায় রাখবে তাহলে 2 and 2/9 এটা কত আছে মিটার পার সেকেন্ড আছে তাই তো ওকে মিটার পার সেকেন্ড তার মানে আমরা বলতে পারি 9 2 যা 18 2 যা 20 29 এটা মিটার পার সেকেন্ড একে যদি আমরা 18/5 দিয়ে মাল্টিপ্লাই করি এটা হয়ে যাবে কি কিলোমিটার পার আওয়ার তার মানে 9 2 যা 5 4 যা 4 2 যা 8 কিলোমিটার পার আওয়ার দ্যাটস ইওর आंसर ওকে চলো নেক্সট খুবই সোজা শুধুমাত্র এই নাম্বারটা মনে রাখবে যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে 18/5 আর উল্টে যেতে হলে 5/18 চলো 76/20 কি বলেছে 8270 একটা নাম্বার দেওয়া আছে তাহলে লিখে নেই আমি 8270 এর সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে সেটি 16 দ্বারা বিভাজ্য एक्चुअली আমরা কি জানি 16 দ্বারা বিভাজ্য মানে লাস্ট চারটে ডিজিটকে মনে পড়ে তখন ঠিক আছে 16 এর কথা যখন আসে তার মানে লাস্ট চারটে ডিজিট কারণ 16 মানে আমরা বুঝতে পারছি কত 2 টু দি পাওয়ার 4 এই 4 মানে হচ্ছে লাস্ট যে কোনো নম্বরে লাস্ট 4 ডিজিট যদি ডিভিজিবল বাই 16 হয় দেন দ্য গিভেন নাম্বার ইজ অলসো বি ডিভিজিবল বাই 16 ওকে তো এখানে চারটে ডিজিট বলেছে আর চারটে ডিজিট দেওয়াই আছে তাহলে এই যে নাম্বারটা দেওয়া আছে একে 16 দ্বারা ভাগ করি কত হবে 16 5 80 27 4 11 ओके 14 তার মানে এখানে কত আছে দেখো 14 এক্সট্রা থেকে যাচ্ছে ডিভিজিবল হচ্ছে না তার মানে যদি আমি আর এক্সট্রা 2 দেই তাহলে কত হবে 16 হয়ে যেত তাহলে 16 1 16 1 যা 16 কেটে যেত তার মানে আর এক্সট্রা কত যোগ করতে হবে না যেটা দিয়ে ভাগ করছি আর যেটা ভাগসে থাকছে সেটা বিয়োগফল যেটা হবে সেটাই হচ্ছে অ্যানসার ওই যে নাম্বারটা দেওয়া আছে 8270 এর সাথে আর ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 যদি আমি যোগ করে দেই তাহলে আমার কি হবে সংখ্যাটা ডিভিজিবল বাই 16 ক্লিয়ার চলো নেক্সট 77/21 এই যে ম্যাথটা এখন যেটা আসছে এটা কিন্তু একটু বোঝার আছে হ্যাঁ কি বলেছে দেখো একজন ব্যবসায়ী দুই প্রকার কফি যথাক্রমে 8000 টাকা ও 10000 টাকা কুইন্টাল দরে ক্রয় করে মানে কিনেছে ক্রয় করে 10:6 অনুপাতে মিশ্রিত করলেন যদি তিনি মোটের উপর 20% লাভ করেন তবে ওই মিশ্রিত কফি কত টাকা কুইন্টাল দরে বিক্রি করেন ক্লিয়ার তার মানে আগে আমি টোটাল ক্রয় মূল্যটা বের করি যে টোটাল দুই প্রকার যে কফি সে কিনেছে মোট কত টাকা দিয়ে কিনেছে সেটা আগে বের করি দেখো কুইন্টাল বলেছে প্রথম মানে ফার্স্ট যে কফিটা C1 ধরো কফি 1 এইটা 8000 টাকা প্রতি কুইন্টাল মানে 100 কেজির দাম 8000 ক্লিয়ার তো একদম সোজা হিসাব আমি করব যেভাবে হিসাব করে সেভাবে করছি কোনো জটিলতা আনবো না ঠিক আছে তো দেখো 100 কেজির দাম 80000 টাকা সরি 8000 বলেছি 80 নয় 8000 তাহলে 100 কেজি তাহলে 1 কেজির দাম কত তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হবে 80 টাকা হবে তাহলে কফি 1 মানে ফার্স্ট যে কফিটা প্রথম কফিটা আমি ধরে নিলাম পার কেজির দাম হচ্ছে 80 টাকা এটা হচ্ছে আমার ক্রয় মূল্য আর সেকেন্ড কফিটা এটা বলেছে 10000 তাহলে এর 100 কেজির দাম কত 1 কুইন্টালের দাম মানে 1 কুইন্টাল মানে কত 100 কেজি তাহলে 100 কেজির দাম হচ্ছে 10000 টাকা বলে দিয়েছে
তাহলে 1 কেজি দাম কত? 100 টাকা। এই গেল আমাদের সেকেন্ড যে কফিটা তার ক্রয় মূল্য, প্রতি কেজিতে 100 টাকা কিনেছি আমি। তাহলে একজন ব্যবসায়ী দুই প্রকার কফি যথাক্রমে 8,000 টাকা ও 10,000 টাকা কুইন্টাল ধরে ক্রয় করলেন। ক্লিয়ার? এই যে কিনেছে, তাহলে এখন বলো তো টোটাল তাহলে কফি ওয়ানটা হচ্ছে আমাদের 1 কেজি দাম 80 টাকা, কফি টুটা হচ্ছে 1 কেজির দাম 100 টাকা। ক্লিয়ার? এবারে এই দুটো কফি দেখছে 10:10:6 এই অনুপাতে মিশিয়েছি। তো আমি ধরেই নিচ্ছি যেটা অনুপাত দেওয়া আছে সেটাই ধরে নিব। আমি ধরে নিচ্ছি C1 কফিটাকে নিয়েছে 10 কেজি আর C2 কফিটা নিয়েছে 6 কেজি। যে রেশিওটা দেওয়া ছিল সেটাকেই আমি ধরে নিচ্ছি। তাহলে C1 যে কফিটা, এই C1 কফিটা 1 কেজি দাম 60 টাকা, তাহলে নিয়েছে কত? 10 কেজি। তাহলে 10 কেজির দাম কত হবে? 10 কেজির দাম হবে 800 টাকা। ক্লিয়ার? C1 কফিটা 10 কেজির দাম হবে 800 টাকা। আর C2 কফিটা এটা 1 কেজির দাম 100 টাকা, নিয়েছে কত? 6 কেজি। তাহলে 6 কেজির দাম কত হবে? 600 টাকা। তাহলে টোটাল 16 কেজি হয়ে গেল। তাহলে 16 কেজি, টোটাল 16 কেজির ক্রয় মূল্য, সে 16 কেজির দাম কত হবে? না 1400 টাকা। ক্লিয়ার? টোটাল 16 কেজিতে 14 কেজির দাম, 14 নয় 16 কেজি, হ্যাঁ 16 কেজির দাম কত হচ্ছে আমার? 1400 টাকা। এইটা হচ্ছে মোট ক্রয় মূল্য। আমি 16 কেজিটাই ধরে কাটাকাটি করবো না, ঠিক আছে? তাহলে যে রেশিওতে মিশিয়েছি আমি সেই রেশিওটাই ধরে নিলাম, যে C1 কফি প্রথম কফিটা নিয়েছে ধরলাম 10 কেজি, দ্বিতীয় কফি 6 কেজি। তাহলে 10 কেজির দাম 800 টাকা, 6 কেজির দাম 600 টাকা। ওকে, তো এখন দেখো এই 16 কেজি কফি সিপি ক্রয় মূল্যটা কত বলে দিয়ে গেল না? 1400 টাকা। এই 1400 টাকার উপরে তার কিন্তু 20% তাকে লাভ করতে হবে, আমি ধরে নিচ্ছি 16 কেজির উপরে। তাহলে এর যদি 20% লাভ হয় মানে কি? 100 টাকায় 20 টাকা লাভ হবে। তার মানে যদি আগে কফির দাম 100 টাকা হয় ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, এখন লাভ কত হচ্ছে? 120 হয়ে গেছে। তাহলে 100 থেকে 120 মানে কি? 120/100। তাহলে একটু কাটাকাটি করো, দুটো জিরো। তাহলে 40 2 যা 28 8 2 16 1680 টাকা, তাই তো? হ্যাঁ 1680 টাকা। তার মানে সে দুই প্রকার কফিকে মিশিয়ে কত টাকায় বিক্রি করেছে? 1680 টাকায় যদি সে বিক্রি করে তাহলে তার মোটের উপর 20% লাভ হবে। ক্লিয়ার? তাহলে 1680 টাকা কার? 16 কেজির বিক্রয় মূল্য, 16 কেজির উপর আমি করেছিলাম। তাহলে 1 কেজির এসপি ভ্যালু কত, বিক্রয় মূল্য কত হবে? এটা 16 কেজির এসপি মূল্যটা এটা। তাহলে 1 কেজি 16 দিয়ে ভাগ হবে, 16 দিয়ে ভাগ মানে কত হবে? 105। 1 কেজির বিক্রয় মূল্য এত, কিন্তু সে কি বলেছে? ওই মিশ্রিত কফি কত টাকা কুইন্টাল ধরে বিক্রি করবে, কুইন্টাল ধরে মানে 100 কেজি চাইছে। তাহলে 100 কেজির এসপি বিক্রয় মূল্য কত হবে? 100 দিয়ে গুণ হয়ে যাবে 10,500 টাকা। তাহলে ওই মিশ্র কফি সে যদি প্রতি কুইন্টাল 10,500 টাকা দরে যদি বিক্রি করে তাহলেই তার কিন্তু মোটের উপর 20% লাভ হবে। ক্লিয়ার? একদম সোজা হিসাব। চলো নেক্সট 78/22। কি বলেছে দেখো, একটি সাইকেলের ধার্য মূল্য 4000 টাকা। একটা সাইকেল আছে, তার ধার্য মূল্য হচ্ছে 4000 টাকা। সাইকেলটি বিক্রয় করার সময় পরপর দুবার যথাক্রমে 20% আর 10%, প্রথমে 20% আর তারপরে হচ্ছে 10% কি করেছে না ছাড় দিয়েছে। তাহলে ক্রেতার বাঁচবে কত, মানে ক্রেতা ছাড় দেওয়ার পর আর কত টাকা থাকবে। তাহলে এই দেখো পরপর দুটো ছাড় না, এই পরপর দুটো ছাড়কে না করে আমরা দুটো ছাড়কে কি করব? একটা ছাড়ে মানে কনভার্ট করে তাকে একটা ডিসকাউন্টে নিয়ে যাব। তো এর জন্য ফর্মুলা কি দেখো, যদি দুটো ছাড় দেওয়া হয়, ধরো প্রথমে x% ছাড় দেওয়া হয়, পরে যদি y% ছাড় দেওয়া হয়, ছাড়ের জন্য আমি মাইনাস বলেছি, যদি হয় তাহলে এটাকে একটাকে কনভার্ট করার জন্য আমাদের ফর্মুলা কি আছে না -x -y মাইনাস মাইনাসের প্লাস xy/100। এই হচ্ছে ফর্মুলা। তার মানে আমি এই দুটো ছাড়কে যদি কনভার্ট করব -20 -10 প্লাস 20 × 10 মানে 20 × 10/100,
তাহলে 0 0 কেটে দাও, কত হচ্ছে আমার -30 প্লাস 2 তার মানে -28। তার মানে টোটাল সে এই দুটো 20% আর 10% ছাড় না করে আমি ডাইরেক্ট বলতে পারি টোটাল কত মোটের উপর কত পার্সেন্ট ছাড় দেওয়া আছে, 28% ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এবারে 28% ছাড়টা আমরা বের করলাম, বের করে দেখো এই 4000 টাকার উপর আমরা কি করব, 28% ছাড় দেব। হ্যাঁ, 28% ছাড় দিলে তার কত টাকা থাকবে সেটাই বের করতে বলেছে, তাই তো? ওকে, ছাড় দিলে ক্রেতার বাঁচবে, দেন দ্য কাস্টমার উইল সেভ ফর ইট। তাহলে এর 28% বের করো। টাকা। ওকে, এটাই আমার হচ্ছে অ্যাকচুয়ালি অঙ্কটা এখানে একটু মনে হয় ভুল আছে। সাইকেলে বিক্রি করার সময় পরপর দুবার যথাক্রমে এত পার্সেন্ট ছাড় দিলে ক্রেতার বাঁচবে, বাঁচবে লিখেছে না, ক্রেতার কত পার্সেন্ট ছাড় দিয়েছে। ঠিক আছে, এখানে ছাড়টাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, 1120 টাকা এটাই চেয়েছে, ভাষাটা একটু ভুল আছে। অ্যালাউ দেন দ্য কাস্টমার উইল বি সেভ ফর ইট। সেভ মানে তো মাইনাস করতে হতো তখন, কিন্তু মাইনাসটা চাইনি এখানে। এখানে যেহেতু অ্যান্সার অপশন যেটা দেওয়া আছে 800 320 1120 480, তার মানে 1120 অ্যান্সার হবে। ঠিক আছে, তো বেসিক্যালি এটা চেয়েছে যে কত টাকা ছাড় দেওয়া হবে মোটের উপরে। ঠিক আছে, এটাই হবে, কোশ্চেনটা একটু চেঞ্জ আছে। ওকে, নেক্সট 80/23। তাহলে দুটো সাকসেসিভ ছাড়, এই সাকসেসিভ ভাষাটা বা পরপর যখন ডিসকাউন্ট থাকবে তখন এই ডিসকাউন্টটাকে আমরা পরপর মাইনাস না করে একবারে ডিসকাউন্টটাকে কনভার্ট করব, কনভার্ট করে বের করে দেব। ওকে, চলো নেক্সট। কি বলেছে দেখো, একটি শহরের মোট জনসংখ্যা 6000 এবং মোট জনসংখ্যা 3/12 হচ্ছে পুরুষ, বাকিটা মহিলা। টোটাল জনসংখ্যা কত বলেছে, 6000 বলেছে। এই 6000 মোটের 3/12 এটা হচ্ছে মেল। তার মানে নিচে যেটা থাকে সেটা কিন্তু টোটাল জনসংখ্যা। টোটাল যদি আমি ধরি যে মোটের উপর কি বলছে, মোট জনসংখ্যা 3/12 পুরুষ। এই কথাটার মানে হচ্ছে যদি কোনো শহরের জনসংখ্যা 12 জন হয় তার 3 জন পুরুষ, তাহলে মোট জনসংখ্যা তো 12, তাহলে 12 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 6000 বলেই দিয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 500। 1 ইউনিট যদি 500 হয়, ওকে, 1 ইউনিটের ভ্যালু 500, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত, 1500। তার মানে ওই শহরে মেল কতজন আছে, মেল আছে মানে পুরুষ আছে 1500 জন। তাহলে ফিমেল কতজন হবে না, 6000 থেকে 1500 মাইনাস করব, 6000 থেকে 1500 মাইনাস করব, তার মানে পড়ে থাকবে 4500। এইটা হচ্ছে আমার মেল, সরি ফিমেল, 4500। মেল ফিমেল বের করে দিলাম। ওকে, টোটাল 3/12 বলেছে পুরুষ, তার মানে কি 12 জন টোটাল, তার 12 ভ্যালু 6000, 1 এর ভ্যালু 500, 3 এর ভ্যালু 1500, তার মানে মেল কত 3/12 বলেছিল, তার মানে 1500 হচ্ছে আমাদের মেল আর 4500 হচ্ছে ফিমেল। এবার বলেছে যদি পুরুষের 30% বিবাহিত হয়, যদি পুরুষের 30%, তাহলে এর 30% কত হয়, পুরুষের 30% কত হয়, 450, তাই তো? এটা বের করে নেবে, 1500 30%, 1500 ইন্টু 30%, 30/100, তাহলে জিরো গুলো কেটে যাবে, তাহলে 15 দিনে 45 আর হচ্ছে একটা জিরো, 450। তাহলে এই 450 বিবাহিত, তবে শতকরা বিবাহিত মহিলার সংখ্যা চেয়েছে। দেখো 450 জন পুরুষ বিবাহিত, এরা কাকে বিয়ে করেছে, নিশ্চয়ই ওই গ্রামের 450 জন মহিলার সাথে বিয়ে করেছে। তার মানে এখানেও বিয়ে করেছে কতজন, 450 জন মহিলা বিয়ে করেছে। তাহলে এই যে 450 জন মহিলা বিবাহিত, এরা বিবাহিত কাকে বিয়ে করেছে না ওই গ্রামের 450 জন পুরুষকে। তাহলে এরা বিবাহিত, আমাকে চেয়েছে বিবাহিত পার্সেন্টেজ, তাহলে মহিলাদের, তাহলে 450 কতর উপরে টোটাল মহিলা, কত টোটাল মহিলা 4500 ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ বিবাহিত। তাহলে জিরোটা কেটে গেল, তাহলে টোটাল ওই গ্রামে 10% মহিলা বিবাহিত, বোঝা গেল? চলো নেক্সট। = 81/24।
81/24 কি বলেছে দেখো, x y এর দ্বিগুণ দক্ষ, x y এর দ্বিগুণ দক্ষ, তার মানে x বাই y, y এর ভ্যালু যদি 1 হয় x এর ভ্যালু কি হবে 2 হবে। y কোনো কাজ যদি y এর এফিসিয়েন্সি যদি 1 ধরে নেই আমি, x y এর দ্বিগুণ তার মানে কি x এর এফিসিয়েন্সি কত হবে 2 হবে। ওকে, তারা একসাথে একটি কাজ 20 দিনে কমপ্লিট করে। এদের দুজনের টোটাল এফিসিয়েন্সি কত 3 ইউনিট আমি দেখতেই পাচ্ছি, দুজনের টোটাল এফিসিয়েন্সি, y এর এফিসিয়েন্সি যদি 1 হয় x দ্বিগুণ মানে কত 2, তাহলে দুজনের টোটাল কত হবে 3 ইউনিট। তারা কোনো একটা কাজ কমপ্লিট করতে 20 দিন সময় নিয়েছে, তার মানে টোটাল ওয়ার্ক বা টোটাল যে কাজ সেটা আমরা কত পাবো, দুজনে বললো 3 ইউনিট, সময় নিয়েছে 20 দিন, তার মানে টোটাল কাজ কত 60 ইউনিটের। বুঝে নিয়েছি আমরা যে টোটাল কাজটা টোটাল হচ্ছে 60 ইউনিট। এই 60 ইউনিট কাজটা যদি শুধুমাত্র x করে, তার মানে x এর এফিসিয়েন্সি কত 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে x কতদিন সময় লাগবে 30 দিন সময় লাগবে x এর। ক্লিয়ার? বলেছে x y এর দ্বিগুণ কর্মদক্ষ বা কর্মক্ষম যাই হোক দ্বিগুণ দক্ষ বলেছে, তার মানে কি y এর এফিসিয়েন্সি যদি 1 হয় x এর এফিসিয়েন্সি কত হবে 2 হবে, তাহলে দুজনে মিলে টোটাল এফিসিয়েন্সি কত 3। এবার বলেছে এই দুজন কোনো একটা কাজ করতে 20 দিন সময় লাগে, তার মানে টোটাল ওয়ার্ক কত হবে এফিসিয়েন্সি ইনটু টাইম, তাহলে এফিসিয়েন্সি ইনটু টাইম মানে 60, টোটাল কাজটা ওরা 60 ইউনিট কাজ, যে কাজটা ওদের x আর y 3 ইউনিট করে পার ডে করতে করতে 20 দিন সময় নিয়ে নিয়েছে। তাহলে ওই যে টোটাল কাজ যদি শুধুমাত্র x করে তাহলে কতদিন সময় লাগবে না x এর যে এফিসিয়েন্সি ওটা দিয়ে ডিভাইড করে দেব 30 দিন, তার মানে ওই কাজটা শুধুমাত্র x করতো তাহলে সময় লাগতো 30 দিন। ওকে, চলো নেক্সট 82/25 কি বলেছে। ওকে, এক ব্যক্তি 84 মিনিটে 6 কিমি দূরত্ব অতিক্রম করার সিদ্ধান্ত নিলেন। একজন ব্যক্তি উনি ভেবেই নিয়েছেন যে আমি 84 মিনিটে 6 কিমি ডিস্টেন্স কভার করব, তার মানে টাইম কত বলেছে এখানে 84 মিনিট আর ডিস্টেন্স কত বলেছে 6 কিমি। তিনি ওই দূরত্বের 2/3 অংশ, তিনি ওই দূরত্বের 2/3 অংশ, 2/3 অংশ মানে কত 2/3 অংশ মানে 6 × 2/3 মানে 4 কিমি। এই 4 কিমি দূরত্ব তিনি 4 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং অবশিষ্টাংশ অন্য একটা গতিবেগে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাহলে এই 4 কিমি দূরত্ব তিনি সময় নিয়েছেন যে কোন গতিবেগে যাবেন না 4 কিমি পার আওয়ার, এই গতিবেগে যদি যান তাহলে তার সময় কত লাগবে 1 ঘন্টা সময় লাগবে না। 4 কিলোমিটার রাস্তা যদি 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সে যাবে ভেবে নেয় তাহলে ওই ব্যক্তির সময় কত লাগবে 1 ঘন্টা, ডিস্টেন্স বাই স্পিড তার মানে 1 আওয়ার হয়ে গেল। তো এবার বাকি যেটা থাকলো তাহলে 1 আওয়ার তো তিনি চলে গেছেন, 1 আওয়ার মানে কত মিনিট 60 মিনিট। উনি 60 মিনিটে প্রথম 4 কিলোমিটার উনি চলে গেছেন, তাহলে বাকি কিলোমিটার কত থাকলো 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার 1 আওয়ার মানে কত 60 মিনিট, তাহলে আমার টোটাল টাইম কত ছিল 84 মিনিট, তাহলে বাকি টাইম কত পড়ে থাকবে 24 মিনিট। এই 24 মিনিটে তাকে এই 2 কিলোমিটার রাস্তা বাকি রাস্তাটা যেতে হবে, তাহলে আমার স্পিড কত লাগবে তাই তো। তাহলে স্পিড ইকুয়াল টু ফর্মুলা কি ডিস্টেন্স 2 কিমি বাই টাইম 24 মিনিট। তাহলে মিনিটকে আওয়ারে কনভার্ট করতে গেলে উপরে একটা 60 দিয়ে মাল্টিপ্লাই করে দেব বাই 24 কিমি পার আওয়ার, তাহলে এটা হচ্ছে 12 আর 12 × 5 = 60, তার মানে স্পিড কত লাগবে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে বাকি যে অবশিষ্ট রাস্তা তিনি সিদ্ধান্ত নিলেন তাহলে 2/3 অংশ রাস্তা ও অংশ দূরত্ব অতিক্রম হওয়ার পরের গতিবেগ নির্ণয় করো। তার মানে এই গতিবেগটা তো উনি চলে গেছেন 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, ওইটা যাওয়ার পর বাকি রাস্তা 2 কিলোমিটার তাকে টোটাল বাকি সময় 24 মিনিটে যেতে গেলে আমাকে স্পিডটা কত নিতে হবে 5 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? চলো নেক্সট। (87/26)
খুবই সোজা একটা অঙ্ক দেওয়া আছে। বলছে 1 ঘন্টায় একটি নৌকো স্রোতের অনুকূলে, মানে জল যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকেই যাচ্ছে অনুকূলে, 11 কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে বিপরীতে 5 কিমি ঘন্টা বেগে যায়। কোন একটা নৌকো 1 ঘন্টায়। ওকে, স্থির জলে নৌকাটির গতিবেগ হলো কত? খুবই সোজা অঙ্ক। স্থির জলে নৌকার অনুবেগ বোটের স্পিড মানে এসবি। স্থির জলে নৌকাটির গতিবেগ নির্ণয় করো। ও এটা নৌকার গতিবেগ সবসময় মনে রাখবে, অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2। হ্যাঁ, অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2, 11 প্লাস 5/2 মানে 16/2 মানে 8 কিমি পার আওয়ার। তাহলে নৌকার গতিবেগ কত হবে? 8 কিলোমিটার পার আওয়ার। আর এটার সাথে বলে যাই, যদি কোনো সময় স্রোতের গতিবেগ চাই, স্রোতের গতিবেগ মানে জলের গতিবেগটা কত যদি চাই, তাহলে অনুকূলের মাইনাস প্রতিকূলের বাই 2 এত কিলোমিটার পার আওয়ার, এটা হয় তখন ফর্মুলা। তার মানে 6 মানে 3 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে আমরা বলে দেবো, দেখো নৌকা প্লাস স্রোত দুটো যোগ হয় কত হবে? 8 3 11 মানে স্রোতের অনুকূলে দেখো 11, আর দুটো বিয়োগ মানে নৌকা থেকে জলটা বিয়োগ করে দিচ্ছি 8 - 3 5। দেখো এটা হচ্ছে প্রতিকূলের স্পিড। বোঝা গেল? চলো নেক্সট। (94/27) 94/27 কি বলেছে? পিতা মাতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে। ফাদার, মাদার এন্ড সন, এই তিনজনের বর্তমান একটা বয়সের অনুপাত দিয়েছে 6:5:1। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তার মানে পিতার বর্তমান বয়স কত? 6। আমি ধরে নিচ্ছি পিতার বর্তমান বয়স 6 বছর, মায়ের বর্তমান বয়স 5 বছর, আর পুত্রের বর্তমান বয়স 1 বছর। এটা কোনোদিনও সম্ভব নয়, জাস্ট আমি ম্যাথের জন্য ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে বলেছে এই পুত্রের বর্তমান বয়স যখন 1, এই 1টা যখন পিতার বর্তমান বয়স হবে মানে যখন 6 হবে, তাহলে কত বছর বাড়ছে? যদি 1-এর ভ্যালু 6 মানে কি বলে দিচ্ছে, পুত্রের বর্তমান বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে, যদি 1 বাড়তে বাড়তে যখন 6 হবে, তার মানে কত বাড়ছে? 5 বাড়ছে। তার মানে 5 এর বাড়া মানে সবার 5 বাড়বে, তাহলে এর কত হবে? 11 হবে, এর কত হবে? 10 হবে, তাই তো? সবার 5 করে বাড়বে, প্লাস 5 বাড়ছে হবে। তখন তাদের তিনজনের বয়সের সমষ্টি হবে 135। তাহলে তিনজনের সমষ্টি কত হচ্ছে? 17 × 2 = 27। এই 27-এর ভ্যালু হবে 135 বছর। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 5 দিয়ে কাটবে মনে হচ্ছে। হ্যাঁ, 1-এর ভ্যালু 5 বছর হবে। তখন মায়ের বর্তমান বয়স কত? মায়ের বর্তমান বয়স কত? 5। তাহলে 5-এর ভ্যালু কত হবে? 5 × 5 = 25 বছর। এটা হচ্ছে মায়ের বর্তমান ভ্যালু, এই বয়স 25 বছর। ক্লিয়ার? তিনজনের বয়সের অনুপাত দেওয়া ছিল, আমি সেটাকে ইউনিট ধরে নিলাম। তাহলে একটা যখন 6 যাবে মানে কত? পুত্রের বয়সটা যখন পিতার বর্তমান বয়সের সমান হবে, মানে ওর বয়স যখন 1 বছর ছিল, তো আমি ধরে নিচ্ছি ওর বয়স 6 বছর, মানে কত? 5 বছর বেড়ে গেছে। তাহলে এর 5 বাড়া মানে কি? বয়স তো আর থেমে থাকে না, সবারই বাড়ে, তাহলে প্রত্যেকের বয়স বাড়বে। তাহলে এখন টোটাল বয়স কত হচ্ছে? 27 ইউনিট। এই 27 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 135। তাহলে 1-এর ভ্যালু কত? 5। কার চেয়েছে? মায়ের বর্তমান বয়স, মানে 5-এর ভ্যালু কত? 25। ক্লিয়ার? চলো নেক্সট। 29 (97/29) কি বলেছে? একটি পরীক্ষায় মোট 62টি কোশ্চেন ছিল। তাহলে টোটাল কোশ্চেন টিকিউ, টোটাল কোশ্চেন কত? 62। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হতো। যদি সে ঠিক করে প্রত্যেক রাইটের জন্য তাকে +2 দেওয়া হয়, 2 নম্বর দেওয়া হয়। আর যদি প্রত্যেক উত্তরটা যদি সে ভুল দেয়, তাহলে তার -1 করে কেটে নেওয়া হয়। রমেন একজন স্টুডেন্ট প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে মোট 34 নম্বর পেয়েছে। রমেনের স্কোর কত? রমেনের স্কোর হচ্ছে 34, সে স্কোর করেছে।
পেয়েছিল। রমেন কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল তা নির্ণয় করো। এটা দুভাবে করা যায়, আমি দুভাবেই করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে চেয়েছে রমেন কতগুলো সঠিক উত্তর দিয়েছিল। তো আগে একটা করি, দেখো এ রাইট আর রং অ্যালিগেশন মেথড ইউজ করবো আমরা, ঠিক আছে। তো দেখো সে এখানে 34 নাম্বার পেয়েছে টোটাল, আর টোটাল কোশ্চেন আছে কি 62টা কোশ্চেন। তাহলে আমি ধরেই নেই সে যদি 62টা কোশ্চেন ঠিক করে তাহলে সে কত নাম্বার পেতে বলো তো? প্রতি কোশ্চেনের জন্য 2 নাম্বার পায়, তাহলে যদি 62টা ঠিক করে তার জন্য পাবে কত 124, আর 62টা যদি ভুল করতো তার জন্য পাবে -62। ক্লিয়ার? কিন্তু না, সে পেয়েছে কত 34, তাহলে এটা মিডলে লিখবো, দিয়ে এরকম একটা লাইন টানবো। এই লাইন বরাবর সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। তাহলে 124 থেকে 34 বিয়োগ করলে কত হয় 90, আর 34 তো বড়, তাহলে বড় থেকে ছোট যখন বিয়োগ করব মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে দুটো যোগ হয়ে যাবে, তাহলে যোগ করলে হবে কত 96। তো এইটা একটু কাটাকাটি করে আমরা অনুপাতে লিখবো, এটা কাটাকাটি করলে হবে 16:15 মনে হয়, যদি হ্যাঁ 6 দিয়ে কাটাকাটি করলে 16:15 হবে। ওকে, তাহলে এটা কি, এইটা হচ্ছে টোটাল রাইট করেছে সে, রমেন রাইট করেছে টোটাল 16টা কোশ্চেন, আর রং করেছে 15টা কোশ্চেন, এই তার অনুপাতটা। তার মানে কি এই দুটোর যে যোগফল 31, এই 31টা কি টোটাল কোশ্চেন। তাহলে টোটাল কোশ্চেন কত বলে দিয়েছে 62, তাহলে একের ভ্যালু কত 2, একের ভ্যালু 2। তাহলে আমাকে চেয়েছে কি রমেন কতগুলো কোশ্চেন ঠিক করেছে, তাহলে রমেন ঠিক করেছে কত 16টা, তাহলে 16 এর ভ্যালু কত হবে 16 দিয়ে 32, রমেন 32টা কোশ্চেন ঠিক করেছিল। বোঝা গেল? এই অ্যালিগেশন মেথড ইউজ করে কিন্তু করা যায়। তাহলে আমি ধরে নিলাম 62 কোশ্চেন ঠিক করলে পাবে 124, আর ভুল করলে -62, পেয়েছে কত 34। অ্যালিগেশন ইউজ করলাম টোটাল, এইটা হচ্ছে নাম্বার অফ কোশ্চেনের রেশিও, টোটাল নাম্বার অফ কোশ্চেন তার রেশিও হচ্ছে এটা। তাহলে দুটো যোগ করে একটা নাম্বার অফ কোশ্চেন বলতে পারি, বা রাইট আর রং, সরি নাম্বার অফ কোশ্চেন না বলে যদি আমি বলি রাইট আর রং এর রেশিও হচ্ছে এইটা। তার মানে কি যোগফল হচ্ছে টোটাল কোশ্চেন, ভুল আর ঠিক মিলেই তো টোটাল কোশ্চেন। এইটা গেল একটা প্রসেস। আর একটা প্রসেস ও করা যায়, ওটা একটু বলে দেই দেখি মিলে কিনা। আমাকে এখানে ওই প্রসেসটা করার সময় সবসময় মাথায় রাখবে, যেটা চাইবে না কোশ্চেন, যেটা চাইবে তার ঠিক উল্টোটাকে আমাকে ধরে নিতে হবে। কোশ্চেন চেয়েছে রমেন কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল, আমি বের করব, ধরে নিব যে রমেন সবগুলো কোশ্চেনই ভুল করেছে। যে 62টা কোশ্চেন ছিল, এই 62টা কোশ্চেনই রমেন ভুল করেছে, তাহলে তার পাওয়া উচিত কত ছিল -62, কিন্তু সে পেয়েছে কত 34, তাহলে কত বেশি পেয়েছে সে বিয়োগ করব, 96 বেশি পেয়েছে। ঠিক তো, সে বেশি কত পেয়েছে 96 বেশি পেয়েছে। এই 96টা বেশি কেন পেয়েছে বলো তো? বেশি পেয়েছে তার কারণ হচ্ছে সে তো আর সবগুলো ভুল করেনি, আমরা ধরে নিয়েছি সবগুলো ভুল করেছে, কিন্তু সে ভুল আর ঠিক দুটো মিলিয়ে করেছে, এই জন্য নাম্বারটা 96 বেড়েছে, বেশি হয়েছে। তাহলে এই 96টা কি জন্য বেড়েছে? কারণ যেখানে ভ্যালুটা 2, যে কোশ্চেনটা সে ঠিক করেছে তাকেও কিন্তু আমরা ভুল ধরে নিয়েছি। তার মানে যার পাওয়া যেখানে উচিত ছিল 2, সেখানে সে পেয়েছে -1, তাহলে কত কম পেয়েছে 3 কম পেয়েছে। তাহলে এই যে 96 যে কম পেয়েছে, এই কমকে প্রতি কোশ্চেনের জন্য 3, তাহলে 3 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কত পাবো দেখো 32 পাচ্ছি। তার মানে সে 32টা কোশ্চেন ঠিক করেছে। ক্লিয়ার? এইভাবেও করা যায়। এই প্রসেসটা আমার সব থেকে সোজা লাগে, যদি একটু বুঝতে পারো ইজিলি করা যাবে। এই প্রসেসের জন্য একটু মাথায় রাখতে হবে কি না, আমি ধরে নিচ্ছি যে সে রমেন কোশ্চেনটা যেটা চেয়েছিল যে কতগুলো কোশ্চেন সে সঠিক করেছে, তাহলে আমাকে প্রথমে উল্টোটা ধরতে হবে, যে আমি ধরে নিচ্ছি সবগুলো ভুল করেছে, লাস্টে যেটা বেরাবে সেটা হচ্ছে অ্যান্সারটাই বেরাবে, সঠিকটাই বেরাবে। ঠিক আছে, ওই জন্য আমি প্রথমে উল্টোটা ধরে নিতে হয়। আর যদি প্রথমেই তুমি সঠিক ধরে নাও তাহলে যেটা বেরাবে সেটা ভুল কোশ্চেনের জন্য বেরাবে অ্যান্সারটা। ওকে, তো আমি ধরে নিচ্ছি সে প্রথমে সবগুলো ভুল করেছে, তার মানে কি প্রত্যেক ভুলের জন্য 1 নাম্বার মাইনাস, তার মানে 62 জন্য -62, কিন্তু পেয়েছে কত বলেছে 34, তার মানে কত কম পেয়েছে সে 96 কম পেয়েছে। কেন কম পেয়েছে? কারণ রমেন যে কোশ্চেনটার জন্য 2 নম্বর পাওয়া উচিত, যেটা সে ঠিক করেছে, তার যেটা 2 নম্বর পাওয়া উচিত তাকেও কিন্তু আমরা জোর করে ভুল ধরে কি করেছি -1 দিয়ে দিয়েছি। তারপরে তার কত কম করেছি, তাকে 3 কম করেছি, তাহলে 3 এর জন্য সে এত নাম্বার কমে গেছে। তার মানে 3 দিয়ে ডিভাইড করলে 32টা, এই টোটাল কতগুলো কোশ্চেনের জন্য কমেছে 32টা কোশ্চেনের জন্য কমেছে। তার মানে নিশ্চয়ই 32টা কোশ্চেন সে কি করেছে, ঠিক করেছিল।
বোঝা গেল? চলো নেক্সট, আজকে লাস্ট ম্যাথ দিলে। টোটাল আমাদের এই যে পিএসসি ক্লাসিকের যে এক্সামটা হয়েছিল তার সবগুলো সলিউশন কিন্তু আমি প্রত্যেকটা সেশনে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ঠিক আছে? কমপ্লিট করে দিলাম 100/30। বাহ, নাম্বারটাও ভালো মিশেছি। টোটাল 100টা কোশ্চেন পিএসসি আর এখানে ম্যাথে 30টা। ওকে, চলো কি বলেছে দেখো, 20 জন লোক একটি কাজ 10 দিন সম্পূর্ণ করতে পারে। টোটাল কোনো একটা কাজ 20 জন লোক 10 দিনে করতে পারে। 5 দিন পর আরো 20 জন লোক দলে যোগ দিল, তাহলে সম্পূর্ণ কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? অলরেডি 5 দিন ওরা কাজ করে নিচ্ছে, মানে বাকি 5 দিন ওদেরকে করতে হবে, যেহেতু 10 দিনে ওরা কমপ্লিট করবে বা করতে পারে, তারপরে 5 দিন করে নিয়েছে আর 5 দিনে করতে হবে। তাহলে ওই 20 জন লোক 5 দিনে যে কাজটা করতো সেই কাজটা 5 দিন পর কতজন? 20 জন লোক এসেছে। তাহলে এখন টোটাল কতজন লোক এসেছে? 40 জন লোক। কত দিনে কমপ্লিট করবে? আমি ধরে নিলাম x দিনে। তারপরে কি 5 দিন হওয়ার পর বাকি কাজটা 40 জন লোকের কমপ্লিট করতে কতদিন লাগবে সময়, ওইটা হচ্ছে x এর ভ্যালু। ক্লিয়ার? তাহলে এবারে x এর ভ্যালুটা বের করো। 100/40 মানে 2.5। তার মানে ওই 5 দিন পর যে 20 জন লোক ওই কাজে যোগ দিয়েছে না, তারপরে টোটাল 2.5 দিনে, 2.5 দিনে মানে 2 দিন আর হাফ দিন, 2.5 দিনে ওই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে মোট কতদিন সময় লাগলো না, আগে হয়েছে 5 দিন আর এখন হচ্ছে 2.5 দিন। তার মানে মোট কাজটা শেষ করতে আর 10 দিনের জায়গায় এখন 7.5 দিন সময় লাগবে। কেন? কারণ যদি 20 জন লোক হতো তখনই 10 দিন লাগতো, কিন্তু 20 জন নয় তো, মাঝখানে 5 দিন পর 40 হয়ে গেছে আর 20 জন চলে এসেছে, ওই জন্য 2.5 দিন কমে গেছে। ক্লিয়ার? তো এই গেল আমাদের টোটাল সলিউশন। পিএসসি কমপ্লিট করে দিলাম আমি 4টে সেশন, পার্ট 1 2 করে টোটাল 8টা ভিডিও আমি আপলোড করে দিয়েছি। এরপর আবার কোনো একটা এক্সামের কোশ্চেন পেপার ধরে সলভ করব, এটা একটা থাকলো। আর এর সাথে সাথে আমি আগে যেটা বলেছিলাম, ভিডিওর শুরুতেই একটা জিনিস বলেছিলাম যে সুপার 50 টোটাল 50 জনকে আমি 301 টাকা ওয়ান টাইম পেমেন্ট, এই পেমেন্টের মাধ্যমে টোটাল 25টা চ্যাপ্টার পিডিএফ আকারে থাকবে। সেটা হচ্ছে কোশ্চেন থাকবে প্লাস কোশ্চেনের সলিউশন থাকবে, এটাও পিডিএফ আকারে থাকবে, প্লাস ভিডিও থাকবে আমাদের ইউটিউবের মধ্যে। ঠিক আছে? মানে ওই যে অ্যান্সারগুলো যখন করব ওটা তো আমি করে আমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো, তো ওটাকে আমি আবার ডেসক্রাইব করে দেবো। এই গেছে টোটাল সুপার 50, মানে টোটাল আমি 50 জনকে এই 301 টাকার মধ্যে দিব। ঠিক আছে? পরে যখন এটা কমপ্লিট হয়ে যাবে, 50 জন হয়ে যাবে, তারপরে আমি আবার ওটাকে ভ্যালু বাড়িয়ে বা পরে যারা নিবে, ওই জন্য আমি সবার সময় কি করে প্রথম যারা 50 জন পাবে তারাই শুধুমাত্র 301 টাকায় পাবে, পরে সেটা আবার অন্য কোনো ভ্যালু হবে। ঠিক আছে? তো এই গেছে আমাদের মোট জিনিস। তো নেক্সট আবার দেখা হবে তোমাদের সাথে আবার কোনো একটা এক্সামের পেপার সলিউশন সাথে নিয়ে, এবং এর সাথে সাথে আমি যে সুপার 50 লঞ্চ করেছি এইটাও আমাদের সলিউশন থাকতে থাকবে। তো যারা এই সুপার 50তে নিতে চাও বা সাবস্ক্রাইব নিতে চাও, তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাম দিয়ে জানিও। ঠিক আছে? 9064683107। তো চলো আবার দেখা হবে, ভালো থাকো। ওকে, বাই। Yeah.